শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন আজকে আমরা ফর্মিং ইকুয়েশনের উপরে সেকেন্ড ক্লাসটা করব। দেখেন 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটা স্কুল ক্লাব বাসে করে চিড়িয়াখানা যাওয়ার পরিকল্পনা করছে। তো একটা বাস 45 জন যাত্রী বহন করতে পারে, যার মোট ভাড়া 600 টাকা এবং প্রত্যেকের চিড়িয়াখানায় প্রবেশের টিকিটের মূল্য 30 টাকা। যদি বাস ভাড়া ও টিকিটের মূল্য বাবদ জন প্রতি চাঁদার পরিমাণ 50 টাকা ধার্য করা হয়, তাহলে সর্বনিম্ন কতজন যাত্রী অংশ নিলে মোট খরচ উঠবে? বিষয়টা বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র বাস ভাড়া হচ্ছে 600 টাকা। এখানে যে 600 টাকা বলছে এটা শুধুমাত্র বাস ভাড়া, যেই বাসে করে যাবে। আর চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য যে টিকিট লাগবে, প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। যদি বাস ভাড়া এবং টিকিটের মূল্য এই দুইটা একসঙ্গে করে হচ্ছে টোটাল খরচই হচ্ছে দুইটা, বাস ভাড়া আর হচ্ছে টিকিটের মূল্য। এই দুইটা খরচ একত্র করে যতজন গেছে প্রত্যেকের চাঁদা ধরা হয়েছে কত করে? 50 টাকা করে। তাহলে কতজন যাত্রী বাসে করে চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল এইটা বের করতে হবে। সর্বনিম্ন কতজন চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল এটা বের করতে হবে। ঠিক আছে, এখানে অনেকে যে এই প্রশ্নে যে ভুলটা করে সেটা হচ্ছে এই যে 45 জন যাত্রী, এইটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করা শুরু করে। এখানে মূলত এই 45-এর কোনো কাজ নাই। এই 45-এর এখানে কোনো কাজ নাই। এই 45 হচ্ছে এখানে ওই বাসের সিটিং ক্যাপাসিটি দেওয়া আছে, যে একটা বাসে 45 জন মানুষ বসতে পারবে। এখন 45 জন মানুষ বসতে পারবে দেখে 45 জন মানুষই চিড়িয়াখানায় গেছে বা বাস ফুল করে গেছে এমন কোনো কথা বলেনি। যদি বলতো তাইলে এখানে আমাকে জিজ্ঞাসা করতো না যে সর্বনিম্ন কতজন যাত্রী গেছে। ঠিক আছে, তো যেহেতু সর্বনিম্ন কতজন যাত্রী গেছে এটা জিজ্ঞাসা করছে, তার মানে বাসে 45টা আসন আছে, 45 জন যায়নি, 45-এর কম গেছে। এখন সেটা কত বের করা লাগবে। তো আমরা যেহেতু জানি না, ওইটা ধরে নিতে হবে। সো আমরা ধরে নিব যে ধরি সর্বনিম্ন যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন। ধরে নিলাম সর্বনিম্ন এক্স জন যাত্রী গেছে। এখন বাস ভাড়া এবং টিকিট এই দুইটা মিলে যত খরচ হয় তার জন্য প্রত্যেকের চাঁদা কত ধরা হয়েছে? 50 টাকা। তার মানে এই এক্স জনের প্রত্যেকে যদি 50 টাকা করে চাঁদা দেয় তাহলে পুরো খরচ আমার উঠে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি না যে এবং মোট খরচ তাহলে কত হবে? আপনি বলবেন যে 50 টাকা করে প্রত্যেকে চাঁদা দিছে কতজন? এক্স জন। তার মানে 50x টাকা। এইটা হচ্ছে আমার টোটাল খরচের টাকা। ঠিক আছে, এখন এই 50x এর মধ্যে আবার ভাগ আছে, টিকিটের জন্য টাকা দিছে, আবার হচ্ছে বাস ভাড়াও দিছে। তাহলে ওইটা একটু ক্লিয়ার করে দেই যে যেহেতু এক্স জন যাত্রী বাসে করে গেছে, তাহলে টিকিট বাবদ তারা কত টাকা দিছে। তাহলে সেটা আমরা লিখতে পারি যে টিকিট বাবদ
এক্স জনের খরচ হয়, প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে, তাহলে এক্স জনের খরচ হবে কত? এই যে 30x টাকা, 30x টাকা। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে, এই যে আমার মোট খরচ কত? 50x। এই 50x সমান সমান কত লিখতে পারি? আপনি বলবেন যে মোট খরচের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে টিকিটের খরচ আছে, এই 50x এর মধ্যে কি কি আছে? টিকিটের খরচ আছে। টিকিটের খরচ কত? 30x টাকা। প্লাস আরেকটা কি আছে? এই যে বাস ভাড়া যেটা দিছি, এই বাস ভাড়া আছে। তাহলে 30x প্লাস হচ্ছে 600, এটা হচ্ছে আমার মোট খরচ। ইকুয়েশনটা বুঝছেন? এখানে প্রত্যেকে 50 টাকা করে চাঁদা দেয়, যাত্রী হচ্ছে এক্স জন, তাহলে মোট খরচ হয়েছে কত? 50x টাকা। এই মোট খরচের মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে বা দুইটা খরচ আছে। একটা খরচ হচ্ছে টিকিট বাবদ খরচ, সেটা এক্স জনের টিকিট বাবদ খরচ হচ্ছে 30x টাকা। আর একটা হচ্ছে বাস ভাড়া, সেটা হচ্ছে 600 টাকা। তার মানে এই 30x এর সাথে 600কে যদি যোগ করে দেই, তাহলে আমি মোট খরচ পাবো, সেটা কর সমান হবে 50x এর সমান হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই যে 50x মাইনাস হচ্ছে 30x ইজ ইকুয়াল টু 600, তাহলে এই যে 20x ইকুয়াল 600 হইলে আমরা লিখতে পারি যে x সমান সমান কত? 30। তো আমাকে তো এইটাই বের করতে বলছিল যে সর্বনিম্ন যাত্রী সংখ্যা কত, আমরা ধরছিলাম x জন, তো x এর মান বের হয়ে গেছে। এখন আপনি লেখেন যে অতএব সর্বনিম্ন যাত্রী সংখ্যা 30 জন, এটাই উত্তর। পরেরটাতে চলে যান 2 নম্বর। দুয়ে কি বলা হচ্ছে যে এ বি সি এবং ডি এর মধ্যে 500 টাকা ভাগ করে দেয়া হলো, যেখানে সি এবং ডি একত্রে যা পায় এ এবং বি একত্রে 3 গুণ বেশি পায়, বি সি এর চেয়ে 4 গুণ বেশি পায় এবং সি ডি এর চেয়ে 1.5 গুণ বেশি পায়, তাহলে বি কত টাকা পায়? দেখেন, এই ধরনের প্রশ্নে আমরা যারা আমার প্রিলি ক্লাস করছেন, আমি তাদেরকে একটা কথা বলে আসছিলাম যে ধরে নেয়ার মধ্যেও আপনার মানে আপনি যে এক্সপার্ট ম্যাথে, এইটা আপনি কি ধরতেছেন, কত ধরতেছেন, এইটার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি ভালো হন, আপনি যদি গণিতে ভালো হন, আপনি যদি চিন্তা করেন যে আমি ক্যালকুলেশন সহজেই করব, তাহলে এখানে আপনাকে এই যে বলতেছে যে সি ডি এর চেয়ে 1.5 গুণ বেশি পায়, তার মানে ডি যা পাবে সি পাবে 1.5 গুণ। যারা ম্যাথে কাঁচা আনারি, ঠিক আছে, নতুন, সবে মাত্র ঢুকছে গ্রাজুয়েশন শেষ করে চাকরির পরীক্ষায়, এরা কি করবে? এই ডির টাকা ধরবে এক্স, আর এই সির টাকা যেহেতু 1.5 গুণ, এটা ধরবে হচ্ছে 1.5x। এইটা ধরা দোষের কিছু না, ধরতেই পারেন। কিন্তু কথা হচ্ছে যে গণিতের ক্ষেত্রে যখনই দশমিক চলে আসে, তখন আমরা ভুল করে ফেলি, হিসাব করতে ভুল করে ফেলি। ঠিক আছে, সো দশমিককে যথাসম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। সো দশমিককে এখানে কিভাবে অ্যাভয়েড করা যায়? দশমিককে অ্যাভয়েড করা যাবে কিভাবে? আপনি যদি একটু বুদ্ধি খাটায়া এই ডির মানটাকে যদি আপনি 2x ধরে নিতে পারেন, যে ডি পাবে 2x টাকা, তাহলে সি পাবে কত? এই 2-এর 1.5 গুণ, 2-এর 1.5 গুণ টাকা। সো 2-এর সাথে যখন আমি 1.5কে গুণ করে দিব, তখন এটা কি হয়ে যাবে? 3x হবে না? 3x হবে। এখন আপনারা অনেকেই চিন্তা করেন যে ধরে নিতে গেলে বোধহয় সবসময় আমাকে এক্সই ধরে নিতে হবে। না,
যে কোনো কিছু, বিশ্বের যে কোনো কিছু ধরে নিতে পারেন, এখানে যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা মনে করি যে ধরে নেওয়া মানে এক্স ওয়াই যেটি ধরে নেওয়া লাগবে, অন্য কোনো কিছু ধরা যাবে না। আপনার মনে যা চাই আপনি সেইটাই ধরেন, কোনো সমস্যা নাই এখানে। তো এখানে এক্স আর এক্স না ধরে আমরা 2x ধরবো। 2x ধরলে আমার দশমিক আসবে না, হিসাব করতে আমার সহজ হবে। বোঝা গেছে? এখন আসেন, এই ধরে নেওয়ার ওপরেই হচ্ছে মেইন খেলাটা। তাহলে আমরা যদি এখানে লিখি যে ধরি ডি পাই কত 2x টাকা, সি পাই কত 2x এর 1.5 গুণ, মানে হচ্ছে 3x টাকা, বি পাই কত, এই যে বলে দিছে যে বি সি এর 4 গুণ বেশি পায়, বি পাবে সির 4 গুণ বেশি, মানে সি যত টাকা পাইছে তার সাথে 4 গুণ করে দিলে আমি বির টাকা পেয়ে যাব। তাহলে বি পাবে কত, এই যে সি পাইছে 4x, এইটার সাথে জাস্ট আমি 3কে গুণ করে দিব, তাইলে আমি বির টাকার পরিমাণ পেয়ে যাব যে বি পাবে 3 4 12x টাকা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এ কত পাবে এটা বের করতে হবে, এ কত পাবে এটা বের করতে হবে। এখন খেয়াল করেন, আমরা লিখব যে এখন এই যে এই কথাটা সি এবং ডি একত্রে যা পায়, সি এবং ডি একত্রে যা পায়, এ এবং বি একত্রে 3 গুণ বেশি পায়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে সি আর ডি এই দুইজন মিলে যা পাবে, ধরে নিলাম যে এক্স টাকা পায়, কথার কথা, সি আর ডি দুইজন মিলে যদি এক্স টাকা পায়, তাহলে এ প্লাস বি এই দুইজন মিলে পাবে কত, এই এক্স এর 3 গুণ, এই যে বলতেছে যে 3 গুণ বেশি পাবে, তার মানে এ প্লাস বি মিলে পাবে কত, 3x পেয়ে যাবে, 3 গুণ পাবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেহেতু এখানে ইকুয়েশন ফর্ম করব, এখানে এটা একটা শর্ত, এই শর্ত অনুযায়ী আপনাকে এখানে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। সো ইকুয়েশন মানে কি, উভয় পাশ সমান হওয়া লাগবে। তো আপনি তো কখনো বলতে পারবেন না, যেহেতু সি প্লাস ডি হচ্ছে এক্স আর এ প্লাস বি সমান সমান হয় 3x, তো আপনি কি কখনো বলতে পারবেন যে সি প্লাস ডি সমান সমান এ প্লাস বি? এইটা কি এখানে বলা সম্ভব? এটা কি বলতে পারতেছেন? বলতে পারতেছেন না। কারণ কি, দুই পাশ সমান না, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 3x, তো দুই পাশ যেহেতু অসমান, তার মানে এটা তো সমান হইতে পারে না। তো আমি যদি সমান করতে চাই, সমান করতে চাই মানে আমাকে সমান করতে হবে, ইকুয়েশন এখানে ফর্ম করতে হবে। তো আমি কি করব, আমি এখন করব কি, যে এ প্লাস বি যেহেতু 3 গুণ বেশি, এ প্লাস বি যেহেতু 3 গুণ বেশি পায়, তো এই এ প্লাস বি কে সি প্লাস ডির সমান করতে চাইলে এই এ প্লাস বির সাথে যেই 3কে আমরা গুণ করে দিছি, ওই 3কে আমরা কি করব, সি প্লাস ডির সাথে গুণ করে দিব, সি প্লাস ডির সাথে গুণ করে দিব। তাইলে আমাদের কি হবে, খেয়াল করে দেখেন, আগে সি প্লাস ডি ছিল কত, এক্স, আমি যখনই 3 গুণ করে দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 3x, আর এ প্লাস বি আগে থেকে কত ছিল, 3x ছিল। এইবার আপনি বলতে পারবেন যে ভাইয়া এখন আমার সমীকরণ গঠন হয়ে গেছে, কারণ দুই পাশে আমার কি সমান হয়ে গেছে। তাহলে এখানে আমরা সেম এই কাজটাই করব, যে এখানে যেহেতু বলতেছে যে সি আর ডি একত্রে যা পাবে, এ প্লাস বি একত্রে তার 3 গুণ বেশি পায়, তো এই কথাটা থেকে আমরা লিখতে পারি যে 3 ইন্টু সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি হবে। অথবা আপনি এই এ প্লাস বি কে আগে লিখতে পারেন, এ প্লাস বি কে আপনি চাইলে আগে লিখতে পারেন, এইভাবে আমরা আগে লিখি যে এ প্লাস বি সমান সমান 3 ইন্টু সি প্লাস ডি। সো এখানে ইকুয়েশনটা কিভাবে ফর্ম করলাম আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা তো এখানে এর মান জানি না, এর মান বের করার জন্য এত কাহিনী করতেছি। তাহলে এই যে এ প্লাস বির মান আমরা জানি, এই যে 12x লিখে দিলাম, 12x
সমান 3 ইন্টু সির মান কত আমরা জানি 3x, ডির মান কত আমরা জানি কত 2x, তাহলে 3 দিয়ে কত 5, 5-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 15x। তাহলে আপনি বলতে পারেন না যে a সমান সমান কত 15x থেকে এই যে 12x কে বিয়োগ করে দেন, তাহলে এখন আপনি পেয়ে যাচ্ছেন কত, a সমান সমান 3x পেয়ে যাচ্ছেন না, 3x পেয়ে যাচ্ছেন, a সমান সমান কত 3x পেয়ে যাচ্ছেন। ভাই ওই চিন্তা পরে, আপনি যে চিন্তা করতেছেন এটা মানে হচ্ছে অনেক পরের চিন্তা, ওই চিন্তা করা লাগবে না যে এখানে b সমান সমান 3x, এখানে আপনি তো জানেন না, এখন আপনি মান বসান, এখন আপনি মান বসান, এখন আপনি মান বসায় দেখেন, এই যে a কত 3x, b কত এই যে দেখেন 12x, এই যে 3, c কত এই যে দেখেন 3x, d কত এই যে দেখেন 2x, তাহলে 3 দিয়ে কত 5, 3 5-এ কত 15x, এই পাশে কত 12 3-এ কত 15x। বোঝা গেছে মেহেদী হাসান? এখানে ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন মানে এই যে এই ইকুয়েশন ফর্ম করার সময় যদি এইটা মাথায় নিয়ে আসেন যে বির মানে হচ্ছে এত বা সির মানে হচ্ছে এত, এগুলো ধরলে হবে না, কিন্তু এগুলো ধরলে হবে না, কারণ আপনি জানেনই না এর মান কত। এই যে আমি এর মান বের করার পর আমি প্রমাণ করে দিচ্ছি এখানে বির মান যাই হোক উভয় পাশ সমান হবে, এই যে দেখেন উভয় পাশ সমান। বোঝা গেছে? কমপ্লিকেটেড চিন্তা করা যাবে না, কোনো ধরনের কমপ্লিকেশন নিয়ে আসা যাবে না। এমন কোনো ম্যাথ বাংলাদেশে, ইন্ডিয়াতে, জিআরই জিম্যাট সেটে এমন কোনো জটিল ম্যাথ দেয় না কম্পিটিটিভ এক্সামগুলোতে, যেগুলোতে আপনাকে অনেক বেশি জটিল চিন্তা করতে হবে। একদম সহজ সরল প্রশ্ন থাকবে, সহজ সরল চিন্তা করতে হবে। আপনি যত বেশি মানে ইয়ে করবেন, কঠিন করবেন, ম্যাথ তত বেশি কঠিন হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি ফেইল্ড হয়ে যাবেন ম্যাথ সমাধান করার ক্ষেত্রে। খুব সহজ চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এত দূর পর্যন্ত আসছি। এখন আসেন প্রশ্নের প্রথম বাক্যটা আমরা খেয়াল করব। প্রশ্নের প্রথম বাক্যটা কি ছিল? প্রশ্নের প্রথম বাক্যটা ছিল এরকম যে এ বি সি এবং ডি চারজন মিলে কত টাকা পাবে? 500 টাকা ভাগ করে দিবে। এ বি সি ডির মধ্যে 500 টাকা ভাগ করে দিবে, তার মানে এ বি সি ডি মিলে কত পাবে? 500 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি না এইভাবে? আমরা এখন এইভাবে লিখতে পারি কিনা যে প্রশ্ন মতে এখানে এ বি সি ডি এই চারজনের টাকা যোগ করলে কত পাবো? 500 পাবো। এ কত পাইছে? 3x প্লাস বি কত পাইছে? 12x প্লাস সি কত পাইছে? 3x প্লাস ডি কত পাইছে? 2x। এই চারটা যোগ করলে এই যে 500 সমান হয়ে যাবে। তাহলে 12 3 15 3 18 2 20, 20x ইজ ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 500, 20 দিয়ে ভাগ করলে 25 20-এ 500 হয়, তাহলে x এর মান কত? 25। আমাকে বের করতে হবে যে b কত টাকা পায়। এখন লেখেন, অতএব b পাই কত? 12x। তার মানে হচ্ছে 12 গুণন হচ্ছে 25, 25 আর 12 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 300 টাকা। যে b পাবে হচ্ছে 300 টাকা। তিন নম্বরে চলে যান। তিনে কি বলা হচ্ছে যে জহির সাহেব ঈদ বোনাস হিসেবে 7,875 টাকা পান। তিনি উক্ত টাকা তার 3 মেয়ে লিপি, রিমি ও শাহনাজের মধ্যে ভাগ করে দিলেন, যেখানে লিপি শাহনাজের 3/5 অংশ পাবে, যেখানে লিপি শাহনাজের 3/5 অংশ,
এবং শাহনাজ রিমির দ্বিগুণ টাকা পায়, প্রত্যেক বোন কত টাকা করে পায় এটা নির্ণয় করতে বলছে। দেখেন আমি একটু আগে 2 নম্বরেই বলে আসছি যে আপনি ম্যাথটাকে কিভাবে দেখেন এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটার মান কত ধরতেছেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ফ্র্যাকশনে রাখতে পারেন, আবার আপনি যদি একটু শেয়ানা হন এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, আপনার ধরে নেওয়ার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে ধরতেছেন। এখানে এই যে বলতেছে যে লিপি শাহনাজের 3/5 অংশ টাকা পাবে, তার মানে হচ্ছে আমরা প্রিলিমিনারি ক্লাসে এগুলো দেখে আসছি যে ভাই ভগ্নাংশের নিচে তার অবস্থানই থাকে যার সাথে বাংলায় র বা এর বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ বাংলায় যার সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে এবং ইংরেজিতে যার সাথে অফ প্রিপোজিশন যুক্ত থাকে, ভগ্নাংশে তার অবস্থান হচ্ছে নিচে। তাহলে এখানে এই যে র বিভক্তি যুক্ত আছে কার সাথে? শাহনাজের সাথে। তার মানে শাহনাজ এখানে কত পাবে? এই যে 5। তাহলে এই যে শাহনাজ 5 পাবে, আর ভগ্নাংশের উপরে কে পাবে? এই যে লিপি। তাহলে লিপি এখানে কত পাবে? 3 পাবে। আপনি এইভাবে ধরবেন বা ম্যাক্সিমাম পোলাপান এইভাবে ধরবে। তারপরে কি হবে? তারপরে বলা হচ্ছে যে এবং শাহনাজ রিমির দ্বিগুণ টাকা পায়। এই শাহনাজ যে 5 টাকা পাইছে এইটা রিমি যা পাইছে তার দ্বিগুণ। তখন ছেলেপেলে চিন্তা করে যে যেহেতু আমি শাহনাজরে 5 টাকা দিছি, তাই আমি এবার রিমিরে দিব কত? 2.5 দিব। কারণ রিমি যদি 2.5 হয় তাইলেই শাহনাজ কত পাবে? দ্বিগুণ পাবে। অনেকে এটা এইভাবে চিন্তা করবে বা ম্যাক্সিমাম এইভাবে চিন্তা করে। আপনি এইভাবেও চিন্তা, আমি বলতেছি না যে এইভাবে চিন্তা করার দোষের, আপনি চিন্তা করতেই পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা কি করবেন যে এই যে দশমিক আসছে, দশমিকের ঝামেলা যদি রাখতে না চান তাহলে এইটার সাথে আপনি 2 গুণ করে দিবেন, 2 গুণ করে দিয়ে এইটাকে পাস করবেন। এইটার সাথে যেহেতু আপনি 2 গুণ করছেন, এগুলো হচ্ছে এক একটা রেশিও, এক একটা অনুপাত। তো এই যে এইটার সাথে যেহেতু 2 গুণ করছেন, এইটার সাথে আপনি 2 গুণ করে এটাকে 6 করে দিবেন, এইটার সাথে আপনি 2 গুণ করে এইটাকে আপনি 10 করে দিবেন। তাহলে খেয়াল করে দেখেন এখন প্রশ্নের শর্ত মিলে যায় যে এই যে রিমি যা পাইছে শাহনাজ পাইছে তার দ্বিগুণ, 5-এর দ্বিগুণ তো 10ই হয়। আবার শাহনাজ যা পাইছে অর্থাৎ 10 টাকা, এই 10-এর 3/5 হচ্ছে 6 টাকা, যেটা পাইছে কে? এই যে লিপি। দেখেন প্রশ্নের শর্ত মিলে গেছে, শর্ত মিলে গেছে। এখন আমরা এখানে একবার এইভাবে 5, 3, 2.5 ধরে তারপরে আবার এদেরকে 2 দিয়ে গুণ করে দেয়া, এইগুলো আমরা কাঁচা কাজ আমরা করব না। ঠিক আছে, কারণ আপনি যখন আমার কাছে প্রিলি পড়বেন বা অন্য কোনো স্যারের কাছে প্রিলি পড়বেন, তখন দেখা যাবে যে ওই স্যার এই জিনিসগুলো আপনাকে প্রিলিতেই মানে একদম ঠিক করে দিবে। প্রিলিতে আপনার এই জিনিসগুলো শেখা শেষ হয়ে যাবে, কারণ প্রিলিতে এই টাইপের অসংখ্য ম্যাথ আপনি সমাধান করে আসবেন ততক্ষণে। ঠিক আছে, তো যখন আপনি এটা দেখবেন, এইগুলা দেখা মাত্রই আপনি তখন ধরা শুরুই করবেন রিমির থেকে, যে রিমি পাবে 5 টাকা, তাহলে শাহনাজ পাবে হচ্ছে দ্বিগুণ 10 টাকা, এই 10-এর আবার 3/5 লিপি পাবে, সেটা হচ্ছে 6 টাকা। ঠিক আছে, তো আপনি ধরাই শুরু করবেন হচ্ছে রিমির 5 টাকা থেকে। বুঝা গেছে? তো আমরা সেম এই কাজটাই করব। আমরা যদি এখানে এখন ধরে নিই যে ধরি রিমি পায় 5x টাকা। এখন অনেকেই চিন্তা করবে ভাই প্রথমে 5x থেকে পাইছেন। আমি একটু আগে বলছি যে আপনার যা ইচ্ছা আপনি তাই ধরতে পারেন, যা ইচ্ছা আপনার যা মনে চায় আপনি সেটাই ধরতে। আপনি রিমিটটাকে এক্স ধরতে পারেন, আপনি যদি বিষয়কে জটিল করতে চান, সহজ বিষয়কে যদি আপনি জটিল করতে চান, আপনি রিমিটটাকে এক্স ধরতেই পারেন, নো প্রবলেম। আপনার ইচ্ছা যে আপনি কি ধরবেন, কত ধরবেন। আপনি যে রকম চিন্তা করবেন আপনার আউটকাম ঠিক সেই রকম হবে। ঠিক আছে, তাইলে রিমি পাচ্ছে 5x টাকা। আর এই যে শাহনাজ কত পাবে? শাহনাজ পাবে রিমির দ্বিগুণ। তাহলে এই যে 5x এর দ্বিগুণ কত হবে?
আপনি বলবেন যে 10x টাকা হয়ে যাবে, 10x টাকা হয়ে যাবে। আবার কে আছে, লিপি আছে, তাহলে আমরা লিখি যে লিপি পায়, শাহনাজ যা পাইছে এই যে 10x, এইটার 3/5, 5 দোকানো 10, 3 দোকানো হচ্ছে 6, এই যে 6x টাকা, 6x টাকা। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে আমরা যদি এই তিনজনের প্রাপ্ত টাকাগুলো যোগ করে দিই, তাহলে এই যে 7,875 টাকা পাবো। কারণ এখানে এই 7,875 টাকাই এই তিনজনের মধ্যে বন্টন করা হয়েছে। ঠিক আছে, তার মানে তিনজনের এই টাকাগুলাকে যোগ করে দিলে আমরা 7,875 পাবো। তাহলে এই যে 5x, 10x, 6x যোগ করে দিলে পাবো 7,875। 10 15, 10 আর 5 15, 15 6 হচ্ছে 21। তাহলে 21x ইজ ইকুয়াল টু 7,875। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 7,875 ভাগ হচ্ছে 21, 4 21 84, 3 21 63, হাতে থেকে 15, 15 সাথে 57, 7 21 147, 147, 63, 15, 157, 6, 5, তাহলে 5 21 105, 375 হবে, এখানে 375 হবে। তাহলে x এর মান কত, 375। এখন আমাকে কি বলতেছে যে প্রত্যেক বোন কত টাকা করে পাবে এইটা নির্ধারণ করতে হবে, মানে প্রত্যেকে কত টাকা। তো আমরা x এর মান যেহেতু পাইছি, তার মানে প্রত্যেকটা আমরা এখন বের করতে পারবো। তো আপনি লেখেন যে অতএব রিমি পাবে কত, 375x, সরি 375 গুণন এই যে 5x মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5 3 হচ্ছে 1500, 570 350, 1850, 5 5 25, 1850 আর 25 1875। তার মানে রিমি পাবে হচ্ছে 1875 টাকা। তারপরে আছে শাহনাজ, শাহনাজ পাবে কত, 375 ইন্টু 10, জাস্ট একটা শূন্য অ্যাড করে দিব, 3750 টাকা। আর একটা আছে হচ্ছে লিপি, তাহলে লিপি পাবে 375 ইন্টু 6। দেখেন 5-এ যদি 1875 হয়, 5 দিয়ে 375-কে গুণ করলে 1875 হয়, তাহলে 1875-এর 5-এর চেয়ে 6 এক বেশি, তার মানে 1875-এর সাথে 375 যোগ করে দিলে কত হবে, 1875 আর 75 1950, 1950-এর সাথে 300 যোগ করে দিলে হবে 2250। এই যে হচ্ছে 2250 টাকা। তাহলে 3 বোনের প্রত্যেকে কে কত টাকা করে পাইছে এইটা আমরা বের করে ফেলছি, যে একজন 1875, একজন 3750, আর একজন হচ্ছে 2250। পরেরটাতে চলে যান 4 নাম্বার। চারে কি বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই দুটি ট্যাঙ্ক জ্বালানি দিয়ে পূর্ণ আছে। ট্যাঙ্ক এক্স ট্যাঙ্ক ওয়াই এর চেয়ে 600 গ্যালন বেশি জ্বালানি ধারণ করতে পারে। যদি দুটি ট্যাঙ্ক থেকে 100 গ্যালন করে জ্বালানি ফেলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্ক এক্সে ট্যাঙ্ক ওয়াই এর চেয়ে 3 গুণ জ্বালানি থাকতো। পুরোপুরি পূর্ণ দুটি ট্যাঙ্কে সর্বমোট কত গ্যালন জ্বালানি ধারণ করতে পারবে? দেখেন এখানে ওই যে দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করেন যে ট্যাঙ্ক এক্স ট্যাঙ্ক ওয়াই এর চেয়ে
600 গ্যালন বেশি জ্বালানি ধারণ করতে পারে। এখানে ধারণ করতে পারা মানে হচ্ছে তাদের ক্যাপাসিটি। এখানে বলছে যে ট্যাঙ্ক ওয়াই এর ক্যাপাসিটি যত হবে, ট্যাঙ্ক এক্স এর ক্যাপাসিটি হবে তার চেয়ে 600 বেশি। তার মানে ওয়াই এর ক্যাপাসিটিটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে ধরি ট্যাঙ্ক ওয়াই ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। হ্যাঁ, ট্যাঙ্ক ওয়াই এর ধারণ ক্ষমতা ধরে নেন এক্স। তাহলে আমি কমা দিয়ে যাচ্ছি, পরীক্ষায় খাতায় কমা দিবেন না, আমি এখানে সময় বাঁচানোর জন্য কমা দিচ্ছি, খাতায় কমা দেওয়া যাবে না। ট্যাঙ্ক এক্স এর ধারণ ক্ষমতা তাহলে কত হবে? আপনি বলবেন যে এইটা যেহেতু এক্স, তার মানে এক্স এরটা হবে 600 বেশি, তাহলে কত হবে? এই যে এক্স প্লাস 600 হয়ে যাবে। এক্স প্লাস 600, এখানে যেহেতু গ্যালন বলা আছে আমরা এককটা লিখে দিই যে গ্যালন, গ্যালন। ঠিক আছে, এখন আসেন ইকুয়েশন তৈরি করার বিষয়। এখন বলতেছে যে দুইটা ট্যাঙ্ক থেকেই 100 গ্যালন করে জ্বালানি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ট্যাঙ্ক এক্সে ট্যাঙ্ক ওয়াই এর চেয়ে 3 গুণ জ্বালানি থাকতো। মানে যদি আপনি ফেলে দিতেন, খেয়াল করেন, আপনাকে যদি 100 করে ফেলে দিতে হয় তাহলে আপনি কি করবেন? এই যে এক্স ট্যাঙ্কিতে জ্বালানি আছে কত? এক্স প্লাস 600, এখান থেকে আপনি 100 ফেলে দিলেন মানে কি 100 বিয়োগ করে দেওয়া। ফেলে দেওয়া মানে কি 100 বিয়োগ করে দেওয়া। আবার ট্যাঙ্ক ওয়াই এ জ্বালানি আছে কত? এক্স, এখান থেকেও আপনাকে 100 ফেলে দিতে বলছে, তো আপনি এই যে 100 ফেলে দিলেন। তো আপনি যদি এইভাবে 100 গ্যালন করে জ্বালানি উভয় ট্যাঙ্কি থেকে ফেলে দেন, ফেলে দেওয়ার পরেও এই এক্স ট্যাঙ্কিতে ওয়াই ট্যাঙ্কির চেয়ে কত গুণ জ্বালানি বেশি থাকবে? এই যে 3 গুণ জ্বালানি বেশি থাকবে। তো আপনি যেহেতু এখানে ইকুয়েশন করবেন, এটা তো আর ইকুয়েশন হয়নি, এটা তো আর ইকুয়েশন হয়নি, কারণ 100 ফেলে দেওয়ার পরেও এই এক্স ট্যাঙ্কিতে ওয়াই ট্যাঙ্কির চেয়ে 3 গুণ বেশি জ্বালানি আছে। সো আমি যদি এখানে এদেরকে সমান করতে চাই, এই যে এক্স ট্যাঙ্কিতে যে 3 গুণ বেশি আছে, ওই বেশি থাকা 3 গুণকে আমরা এই ওয়াই ট্যাঙ্কির সাথে গুণ করে দিব। গুণ করে দিলে আপনি এখন বলতে পারবেন যে এক্স আর ওয়াই ট্যাঙ্কির যেই জ্বালানি সেই দুইটা এখন কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। অর্থাৎ তখন আমরা বলতে পারবো যে এখানে ইকুয়েশন আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তার আগে বলতে পারবো না। মূল কথা, যখনই আপনি এই ধরনের সিচুয়েশন দেখবেন যে একটা চেয়ে আরেকটা এত গুণ বেশি, এই বেশি সেই বেশি, যত বেশি সেই বেশিটাকে কমের সাথে গুণ করে দিবেন, তাইলে আপনার দুই পাশ সমান হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত এখানে ইকুয়েশন, এইটাই হচ্ছে এখানে ইকুয়েশন। তো আমরা এখন লিখতে পারি না এইভাবে যে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী শর্ত মতে যা মনে চায়, প্রশ্ন মতে এক্স প্লাস 600 মাইনাস হচ্ছে 100 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 100 ইন্টু কত? 3। এখন আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এক্স প্লাস 500 ইজ ইকুয়াল টু 3x মাইনাস হচ্ছে 300। তাহলে 3x থেকে x বাদ দিলে কত পাওয়া যাবে? 2x। 500 সাথে 300 যোগ করে দিলে পাওয়া যাবে কত? 800। তাহলে আমরা এখন লিখতে পারি না, আপনি চাইলে এই পাশ ওপাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে এরকমও করে নিতে পারেন, মানে এটা লেখাটা একটু ইয়ে হয়ে গেল, একটা সৌন্দর্যের বিষয় আছে। এইটা করলেও হবে, করলে হবে না এমন না, বাট একটা সৌন্দর্যের বিষয় আছে। আমরা কি করব জানেন, বিষয়টাকে একটু সুন্দর দেখানোর জন্য এইটাকে আগে লিখবো যে 3 ইন্টু এক্স মাইনাস 100 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 600 মাইনাস হচ্ছে 100। এটা করলে দেখতে সুন্দর লাগবে, তাছাড়া এটা ব্যাক হাপ্পা লাগতেছে দেখতে। 3x মাইনাস 300 ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস 500। তাহলে 3x মাইনাস হচ্ছে এক্স, 500 প্লাস হচ্ছে কত? 300। তাহলে এই যে 2x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 800।
তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 800 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 400। বুঝা গেছে? তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেছি? 400। আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে, লাস্ট সেন্টেন্সটা খেয়াল করেন, যে পুরোপুরি পূর্ণ দুটি ট্যাঙ্কে সর্বমোট কত গ্যালন জ্বালানি ধারণ করতে পারবে, অর্থাৎ এই দুইটা ট্যাঙ্কি মিলে কত গ্যালন জ্বালানি আছে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি না, অতএব দুটি ট্যাঙ্ক সর্বমোট জ্বালানি ধারণ করতে পারবে কত কত, একটা ধারণ করতে পারে এক্স, আর একটা ধারণ করতে পারে কত, এক্স প্লাস 600। জাস্ট এক্স এর মানটা বসায় দেন, এক্স এর মান হচ্ছে 400, তাহলে 400 প্লাস 400 প্লাস 600 ইজ ইকুয়াল টু কত, এই যে 1400 গ্যালন। 1400 গ্যালন, অর্থাৎ দুইটা ট্যাঙ্কি মিলে 1400 গ্যালন জ্বালানি ধারণ করতে পারে। এটাই উত্তর, 1400। দেখেন, আপনারা অনেকেই গতকাল থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছিলেন যে মানে এই প্রশ্নগুলো আসলে অপ্রাসঙ্গিক প্রশ্ন, অবান্তর প্রশ্ন, এই প্রশ্নগুলোর কোনো ভিত্তি নেই। যে ভাইয়া, আমরা যে এই ম্যাথগুলো করতেছি, এইটা করে কি আমার প্রিলিও আর করা লাগবে না, নাকি প্রিলি আবার করা লাগবে? মানে এই একটা কোর্সে কি আমার প্রিলি রিটেন কমপ্লিট হবে, নাকি আবার প্রিলির জন্য করতে হবে? এখন কথা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যে এরকম তাদের প্রোডাক্ট উৎপাদন করে তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী, আমরাও ঠিক সেম ভাবে, আপনাদের দৃষ্টিতে তো আমরা হচ্ছি ব্যবসায়ী, কোচিং ব্যবসায়ী, তো আমরা যারা কোচিং ব্যবসায়ী তারা বিভিন্ন কোর্স লঞ্চ করি আপনাদের ডিমান্ড অনুযায়ী। আপনারা যেটা ডিমান্ড করেন আমরা সেই অনুযায়ী কোর্স রান করি। আপনারা যদি কাল থেকে ফিজিক্স পড়তে চান, কাল থেকে আমরা ফিজিক্স পড়াবো, ঠিক আছে? কাল থেকে যদি কেমিস্ট্রি পড়তে চান, কাল থেকে আমরা কেমিস্ট্রি পড়াবো। তো আপনাদের ডিমান্ড যেরকম, আমাদের সাপ্লাই ঠিক সেম একই রকমই হবে। এখন বিষয়টা হচ্ছে এখানে একটা বাস্তবতা আছে। আপনারা অনেক দূরের চিন্তা আগে করেন, বাট কাছের চিন্তাটা করতে চান না। রিটেন পরীক্ষায় বসতে হবে, তার আগে আপনাকে আগে একটা পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি রিটেন পরীক্ষায় বসার টিকিট পাবেন, ঠিক আছে? এখন এই যে বাংলা দিয়ে করতেছেন, আমি ব্যক্তিগতভাবে কখনোই ব্যাংকের প্রিপারেশনে বাংলা অ্যাড করার মানে পক্ষেই না, বাংলা দিয়ে ম্যাথ করার পক্ষেই না, একদমই পক্ষে না। কিন্তু ওই যে বললাম যে আপনাদের ডিমান্ড যেরকম, আমাদের সাপ্লাই ঠিক একই রকম। আপনারা এই যে বাংলা দিয়ে করতেছেন না, রিটেনে তো বাংলা দিয়ে আসতেছে, তার আগে যে প্রিলিতে 20টা ইংরেজি প্রশ্ন আপনাকে ফেস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিলি পাস করলে আপনি রিটেনে বসতে পারবেন, তখন ম্যাথ বাংলা আসবে না ইংরেজিতে আসবে, তখন কিন্তু প্রশ্ন, তখন হচ্ছে সেইটা। তার আগে কিন্তু ওই যে আগে 1-1.5 লাখ মানুষকে আপনাকে মোকাবেলা করতে হবে, ঠিক আছে? তো এটাও একটু মাথায় রাখেন। বাংলা দেখে এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই, এত খুশি হয়েন না, কারণ সামনে প্রিলির আগে 20টা অঙ্ক ইংরেজিতে করতে হবে। আর একটা কোর্স দিয়ে কখনো 2টা হয় না,
একটা কোর্স করেই দুইটা কমপ্লিট করে ফেলবেন না। যদি হয়তো তাইলে নাম দিতাম প্রিলি রিটেন কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, ওই ভাওতাবাজিটা আমি করতে পারি না দেখে আমি আলাদা করে দিয়েছি। প্রিলি আলাদা, রিটেন আলাদা। প্রিলি করলে রিটেন করার দরকার নেই, এটা আমার অভিমত, এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই বলে যে রিটেন করলে প্রিলি করার দরকার নাই, এটা তাদের ব্যক্তিগত মত। ঠিক আছে, প্রিলি করার পর রিটেন ম্যাথ করার কোনো প্রয়োজনই পড়ে না, একদমই প্রয়োজন পড়ে না। ঠিক আছে, কারণ রিটেন আসবে বাংলাতে, বাংলা ভাষায় আমার সমস্যা নাই, আমি যদি ম্যাথ বুঝতে পারি আমি এমনিতেই করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। প্রিলির অঙ্ক কিন্তু ইংরেজিতে হবে, তো সেই প্রিপারেশনটাও নিতে হবে। আর আমার এই কোর্স যারা করতেছেন রিটেনে, আমি তাদেরকে রিটেনের জন্য 100% মানে প্রিপেয়ার করে দিব। রিটেন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না, রিটেনে যা আসবে আমি তা পড়ায় দিব। হয়তো আপনি হুবহু কমন পাবেন না, বাট এই টাইপের কমন পাবেন, বা এই জিনিসগুলো শিখলে রিটেনে যা আসবে সেটা আপনি সঠিক করে দিয়ে আসতে পারবেন। এই পর্যন্ত আমি আপনাকে নিতে পারবো, বাট আমি প্রিলির কোনো দায়িত্ব নিব না। এই কোর্সে, রিটেন কোর্সে আমি প্রিলির কোনো দায়িত্ব নিতে পারবো না। বোঝা গেছে? একদম পরিষ্কার কথা। সো এইগুলা নিয়ে প্রশ্ন করবেন না যে এইটা করলে প্রিলি আমার কাভার হবে কিনা। কাভার হবে কি হবে না সেটা আপনি বুঝে নিন, আপনি যথেষ্ট বড় হয়ে গেছেন। ঠিক আছে, আসেন 5 নম্বরে আসেন। 5 নম্বরে কি বলা হচ্ছে যে গত রবিবার একটা পার্কে 200 জন শিশু এসেছিল, যাদের মধ্যে বড়রা 2 চাকার সাইকেল চালিয়ে এবং ছোটরা 3 চাকার সাইকেল চালিয়ে আসে। যদি ওই দিন পার্কে মোট 480টি চাকা ঘুরতে থাকে, তাহলে গত রবিবার ওই পার্কে কতজন ছোট শিশু এসেছিল এটা বের করতে হবে। খুব মজার একটা অঙ্ক। এখানে 3 চাকার সাইকেল বলতে বুঝাইছে ওই যে দেখবেন যে ছোট ছোট বাচ্চা যাদের বয়স কেবল 3 বছর হয়েছে বা 4 বছর হয়েছে, এদেরকে বাবা মারা শর্ট করে সাইকেল কিনে দেয় না। তো ওই সাইকেল গুলাতে কিন্তু ওই পিছনের চাকার সাথে এক্সট্রা আরো 2টা ছোট ছোট চাকা লাগানো থাকে, যাতে করে ও বাচ্চা পড়ে না যায়, কারণ ও তো 2 চাকার সাইকেল চালাইতে পারবে না। ওই সাপোর্ট হিসেবে 2টা ছোট ছোট চাকা লাগাই দিছে। ঠিক আছে, এইটারে হয়তো ওরা বলতেছে যে 3 চাকা, হিসাব করলে 4 চাকা হয়ে যায়, কিন্তু এখানে বলছে 3 চাকা। বোঝা গেছে? তো এই চাকার সংখ্যা দেওয়া আছে যে এই 2 চাকার সাইকেল আর 3 চাকার সাইকেল মিলে যত চাকা আছে সেই চাকার সংখ্যা হচ্ছে 480টা। তাহলে ওই পার্কে কতজন ছোট শিশু এসেছিল এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, টোটাল শিশু 200, তার মধ্যে ছোট কয়জন এটা এটা আমার বের করা হবে। তো আমাদেরকে আগে ধরে নিতে হবে যে ধরি ছোট শিশুর সংখ্যা এক্স জন, ধরে নেন এক্স জন। তাহলে বড় শিশুর সংখ্যা কত হবে? ছোট আর বড় মিলেই তো 200 নাকি? ছোট আর বড় মিলেই 200। তো আমি যদি এই 200 থেকে ছোট এক্স কে বাদ দিয়ে দেই, তাইলে তো আমার বড় শিশু বের হয়ে যাবে, যে বড় শিশুর সংখ্যা হচ্ছে 200 মাইনাস এক্স জন। বড় শিশুর সংখ্যা কত? 200 মাইনাস এক্স গেল। এখন আসেন প্রশ্ন মতে, বড় শিশু যারা তারা 2 চাকার সাইকেল চালাবে, বড় শিশু যারা তারা 2 চাকার সাইকেল চালাবে। এখন বড় শিশু যেহেতু 200 মাইনাস এক্স জন, তার মানে বড় সাইকেলের সংখ্যা কত? এই 200 মাইনাস এক্সই, কারণ প্রত্যেক শিশুর কাছে একটা করে সাইকেল আছে। তাহলে বড় শিশুর সংখ্যা 200 মাইনাস এক্স হলে বড় মানে 2 চাকার সাইকেলের সংখ্যাও 200 মাইনাস এক্স। আর বড় সাইকেলের চাকার সংখ্যা কত করে আছে? 2টা। তাহলে বড় সাইকেলের টোটাল চাকা কয়টা? মানে বড় শিশুদের মানে 2 চাকার সাইকেলের টোটাল চাকা হচ্ছে এই যে 2 ইন্টু 200 মাইনাস এক্স। এইটার সাথে ছোট শিশু যেহেতু এক্স জন, তার মানে ছোট শিশুরা 3 চাকার সাইকেল চলায় হচ্ছে এক্সটি। 3 চাকার সাইকেলে 3টা করে চাকা থাকে, তার মানে টোটাল চাকা কত? 3x। তাহলে এই যে 2 চাকার সাইকেলের চাকার সংখ্যা এবং 3 চাকার সাইকেলের চাকার সংখ্যা, এই যে 2 ইন্টু 200 মাইনাস এক্স প্লাস হচ্ছে 3x, এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে আমরা এই যে টোটাল চাকার সংখ্যা পেয়ে যাব 480টা।
480। ঠিক আছে, এই যে আমার ইকুয়েশন তৈরি হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশনটা করে নিই। এখানে হবে 400 মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 480। 3x থেকে 2x বাদ দিলে x পাবো, আর 480 থেকে 400-কে বাদ দিতে হবে, তাহলে আমরা এখানে x এর ভ্যালু পেয়ে যাব কত, 80। তো আমাকে জিজ্ঞাসা করছে যে ওই পার্কে ছোট শিশু কতজন এসেছিল এটা বের করেন। আমরা ধরে রাখছি x জন। এখন আমাদের লিখতে হবে যে অতএব ছোট শিশুর সংখ্যা লেখেন বা ছোট শিশু এসেছিল লেখেন, একই কথা। তো আমরা যেহেতু উপরে সংখ্যা লিখছি, তো আমরা তাই লিখবো যে ছোট শিশুর সংখ্যা হচ্ছে 80 জন। 80 জন। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে 2400 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রত্যেক ছাত্র সমান খরচ বহন করবে, কিন্তু আরো 10 জন যোগ দেয় মাথা পিছু খরচ 8 টাকা করে কমে গেল। ওই বাসে কতজন ভ্রমণ করেছিল? কথা বুঝছেন কিন্তু। 2400 টাকাতে গাড়ি ভাড়া করছে কিছু সংখ্যক স্টুডেন্ট, কতজন আমরা জানি না। তো আমরা যদি মানে এইভাবে মানে জাস্ট আমি প্রথমে আগে বিষয়টা বুঝে তারপরে মানে সলভ করতেছি। কতজন প্রথমে এই 2400 টাকাতে গাড়ি ভাড়া করছিল আমরা জানি না, ধরে নেন যে এক্স জন ভাড়া করছিল। তারপরে বলতেছে যে আরো 10 জন ছাত্র এদের সাথে যোগ দিছে, তার মানে আগে ছিল এক্স জন, এখন ছাত্র সংখ্যা হয়ে গেছে কত, এক্স প্লাস 10 জন, 10 জন বেড়ে গেছে। তো বলতেছে যে আগে এই এক্স জনের 2400 টাকা লাগতো, এক্স জন 2400 টাকাতে গাড়ি ভাড়া করছে, এখন ছাত্র সংখ্যা কত হয়ে গেছে, 10 জন বেশি। এই 10 জন বেশি হওয়ার ফলেও আপনার এখানে মোট খরচের পরিমাণ কিন্তু বাড়বে না, 2400-ই থাকবে, 2400-ই থাকবে। অর্থাৎ এক্স প্লাস 10 জন মিলে এখন 2400 টাকা দিবে। তো এখন বিষয়টা হবে কি, মাথা পিছু খরচ কমে যাবে। আগে এক্স জন মিলে প্রত্যেকে যত টাকা দিত, ধরে নেন যে এখানে 20 জন, এখানে এই এক্স এর মান 20 আর এখানে হচ্ছে 30, তাহলে 20 জন মিলে যদি 2400 টাকা দেয়, তার মানে এখানে মাথা পিছু খরচ করতে হচ্ছে 120 টাকা করে, 120 টাকা করে। আর যখনই 20 জনের জায়গায় 30 জন যাচ্ছে, তখন মাথা পিছু খরচের পরিমাণ কত হয়ে যাবে, 80 টাকা হবে না, 80 টাকা হবে। তার মানে মাথা পিছু খরচ কমে যাবে না। যখন আমার ছাত্র সংখ্যা 10 জন বেশি হচ্ছে, তখন মাথা পিছু খরচের পরিমাণ আমার কি হয়ে যাচ্ছে, আগে মাথা পিছু খরচ ছিল 120 টাকা করে, আর এখন 10 জন বেশি আসার কারণে আমার মাথা পিছু খরচ পড়তেছে কত, 80 টাকা। তাইলে টাকা কম লাগতেছে, টাকা কম লাগতেছে। তো এখানে সেই কথাই বলতেছে যে 10 জন নতুন ছাত্র যোগ দেওয়ার কারণে মাথা পিছু খরচ 8 টাকা করে কমে গেল। তাহলে ওই বাসে কতজন ভ্রমণ করেছিল? তাহলে আমরা এখন খুব ইজিলি এই বিষয়টাকে লিখতে পারি এইভাবে। দেখেন, ধরি ছাত্র সংখ্যা এক্স জন, ঠিক আছে, এক্স জন হলে মাথা পিছু খরচটা কত হবে, তো মাথা পিছু খরচ কত হবে, মাথা পিছু খরচ মানে হচ্ছে একজনের খরচ। তা আপনি বলবেন যে এক্স জনের খরচ যদি আমার
2400 টাকা হয়, তাহলে মাথা পিছু মানে হচ্ছে একজনের খরচ কত? এই যে 2400 ডিভাইডেড এক্স লিখবেন না, এইভাবেই তো লিখবেন যে একজনের খরচ 2400 টাকা, এক্স জনের খরচ 2400 টাকা, তাহলে একজনের খরচ কত? 2400/x। আর একজন মানে হচ্ছে মাথা পিছু, মানে প্রত্যেকের খরচ। তাহলে মাথা পিছু খরচ কত হবে এই এক্স জনের? আপনি বলবেন যে 2400 ডিভাইডেড এক্স টাকা হবে, 2400 ডিভাইডেড এক্স টাকা। এখন এরা আর একটা সত্য যোগ করছে যে নতুন করে 10 জন আসছে, তাহলে আপনি লেখেন যে আবার নতুন করে 10 জন ছাত্র যোগ দেয়, মোট ছাত্র সংখ্যা বানান ভুল হইলে ক্ষমা করে দিয়েন, দীর্ঘদিন আমি বাংলা লিখি নাই ওইভাবে। মোট ছাত্র সংখ্যা হবে কত? এক্স প্লাস 10 জন, ঠিক আছে, এক্স প্লাস 10 জন। তাহলে এখন লেখেন যে এখন মাথা পিছু খরচ কত হবে? আপনি বলবেন যে 2400 ডিভাইডেড কত? এক্স প্লাস 10 টাকা। অর্থাৎ 10 জন ছাত্র নতুন করে যোগ দেওয়ার কারণে আমার মাথা পিছু খরচ এখন কত? 2400 ডিভাইডেড এক্স প্লাস 10। তো একটু আগে আমরা দেখে আসছি, বুঝে আসছি যে ভাই যখন আমি 10 জন ছাত্রকে নতুন করে যুক্ত করছি তখন মাথা পিছু খরচের পরিমাণ কি হবে? রিডিউসড হবে। তার মানে এই যে প্রথমে মাথা পিছু খরচ ছিল আমার 2400 ডিভাইডেড এক্স, আর বর্তমানে আমার মাথা পিছু খরচ কত? 2400 ডিভাইডেড এক্স প্লাস 10। এই দুইটার পার্থক্য কত হবে? এই যে প্রশ্নে বলে দিছে 8 টাকা, মাথা পিছু খরচ 8 টাকা কমে যাবে। তার মানে এই দুইটাকে বিয়োগ করে দিলে এই বিয়োগফল কত পাওয়া যাবে? 8 পাওয়া যাবে। এখন আপনি লেখেন প্রশ্ন মতে 2400 ডিভাইডেড এক্স মাইনাস 2400 ডিভাইডেড এক্স প্লাস 10, এই দুইটা বিয়োগ করলে বিয়োগফল কত পাবো? এই যে 8 টাকা। অর্থাৎ মাথা পিছু খরচের যে পার্থক্য সেটা আমার কত হয়ে গেছে? 8 টাকা। এখন আপনি ক্যালকুলেশন করেন, আমরা 8 দিয়ে ভাগ করে দিব, তাহলে 300/x মাইনাস 300/x প্লাস 10 সমান সমান 1। সাইড নোট দিতেও পারেন, নাও দিতে পারেন, এইগুলো ব্যাংকে ম্যাটার করে না, ঠিক আছে। বিসিএস এ সাইড নোট দেওয়া বোধ হয় বাধ্যতামূলক নাকি, আমি জানি না, সঠিক শোনা যায়। ব্যাংকে এগুলো ম্যাটার করে না, তারপরেও দিয়ে দিবেন। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 1, তাহলে 300 ইন্টু এক্স প্লাস 10 মাইনাস হচ্ছে 300x, তাহলে 300x প্লাস হচ্ছে 3000 মাইনাস 300x ইজ ইকুয়াল টু এক্স এর সাথে এক্স গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে 10 গুণ করে দিলে 10x। 300x তো এখানে কেটে যাবে, সবগুলোকে এক পাশে পার করলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস হচ্ছে 3000 সমান সমান কত? 0। এখন আসেন এখানে ক্যালকুলেশনটা হবে কিভাবে। এখানে 3000 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি 3000 চিন্তা করেন না, আপনি এখানে 3000 চিন্তা করেন না, আপনি চিন্তা করেন 30-এর, আপনি 30-এর চিন্তা করেন। 3000 অনেক বড় সংখ্যা, 3000-এর চিন্তা পরে করব, আগে 30-এর চিন্তা করব। 30-এর যদি চিন্তা করি তাহলে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে গুণ করলে আমি 30 পাবো, আবার তাদের পার্থক্য এখানে 10 না ধরে 1 ধরে 1 হবে। আপনি 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন যে ভাইয়া যদি আমরা এখানে 6-এর সাথে 5 গুণ করি তাহলে 30 পাবো, আবার 6 থেকে 5 বিয়োগ করে দিলে 1 পাবো। তাহলে এখানে তো আমার 30 নাই, এখানে আছে কত? 3000। তখন আমি কি করব?
3000 যদি আমি এইটাকে 3000 বানাই, কিছুই করা লাগবে না, 6-এর পর একটা শূন্য দিব, 5-এর পর একটা শূন্য দিব, এই যে 60 আর 50 গুণ করলে 3000 হবে, আর এখানে 60 আর 50 বিয়োগ করলে 10 হবে। বোঝা গেছে? সো এখানে এমন কোনো সংখ্যা আসবে না, এমন কোনো সংখ্যা দিবে না যেটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। 3000 থেকে ভয় পাওয়ার কিছু নেই, ছোট করে নেবেন। 3000 পরে 30-এর চিন্তা আগে করবেন, যে এখানে 30 আছে, 30 যদি বের করতে পারেন 3000 বের করা যাবে, কারণ হচ্ছে জাস্ট শূন্যটা অ্যাড করে দিবেন শুধু। এখানে দুইটা শূন্য আছে, 6-এর সাথে এক শূন্য দিবেন, 5-এর সাথে এক শূন্য দিবেন, তাইলে 3000 হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3000 ইজ ইকুয়াল টু কত? 0। এক্স কমন নিলে এক্স প্লাস 60, 50 কমন নিলে এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 50 ইন্টু এক্স প্লাস 60 ইকুয়াল টু 0 হবে। এখন আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান হচ্ছে 50, আর এই পাশে লিখতে পারি যে এক্স প্লাস 60 সমান সমান 0 হইলে এক্স সমান সমান কত হবে? মাইনাস 60। সাইড নোট দিয়ে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আমাদেরকে কি বলছিল উত্তরে, কি জানতে চাইছে যে ওই বাসে কতজন ভ্রমণ করেছিল। এইটা একটা বিশাল বড় একটা প্রশ্ন। এখানে ম্যাক্সিমাম ছেলেবেলে আমি দেখছি এই প্রশ্নের উত্তর ভুল দিয়ে আসে। কি রকম ভুল দিয়ে আসে? আপনি যে এখানে এক্স ধরছেন, ওরা চিন্তা করে এক্স এর মান বের করতে বলছেন না, এখানে এক্স এর মান চাই না। এখানে আপনাকে বলে নাই যে ছাত্র সংখ্যা কত, আপনাকে বলছে যে ওই বাসে কতজন ভ্রমণ করেছিল, আলটিমেটলি বাসে চড়ে কতজন যাত্রী গিয়েছিল এটা বের করতে হবে। তাহলে আলটিমেটলি বাসে চড়ে কতজন গেছে? প্রথমে এক্স জন ঠিক করছিল যে আমরা এক্স জন যাব, তারপরে আরো 10 জন অ্যাড হয়েছে, তার মানে এই এক্স এর সাথে আরো 10 জন যাত্রী নিয়ে তারা গেছে। তাহলে আপনাকে মান কোনটা চাইছে? এক্স প্লাস 10-এরটা চায় না, এক্স প্লাস 10-এরটা চাইছে, এক্স এরটা নয় কিন্তু। তাহলে এখন আপনি লেখেন যে অতএব বাসে ভ্রমণ করা মোট ছাত্র সংখ্যা কত? এক্স এর মান হচ্ছে 50 প্লাস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 60 জন। এই 60 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আসেন পরেরটাতে চলে যান। 7 নম্বর। সাথে কি বলা হচ্ছে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য এক সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করলো এবং সিদ্ধান্ত নিল প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবে, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন? একই প্রশ্ন না দুইটা একই প্রশ্ন। আগেরটাতে শুধু বলছিল যে 10 জন মানুষ আসছে, নতুন করে যুক্ত হয়েছে, তাই চাঁদার পরিমাণ কমে গেছে। আর এখানে কি বলছে? উল্টোটা, যে 5 জন সদস্য চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে, তার মানে চাঁদার পরিমাণ মানে মাথাপিছু চাঁদার পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে তাই বৃদ্ধি পাইছে, 15 টাকা করে বৃদ্ধি পাইছে মাথাপিছু। তার মানে একই প্রশ্ন, একই ক্যালকুলেশন, শুধু উল্টো জিনিস জিজ্ঞাসা করছে। তাহলে আমরা লিখতে পারি না যে ধরি এখানে ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন, তাহলে আমরা লিখতে পারি যে ধরি সমিতির মোট সদস্য সংখ্যা
সমিতির মোট সদস্য সংখ্যা এক্স জন, এইটার মান বের করা লাগবে, এই এক্স এর মানে আমরা বের করব, ঠিক আছে। অতএব মাথা পিছু চাঁদার পরিমাণ কত হবে? আপনি বলবেন যে এক্স জন মিলে 45,000 টাকা দেয়, তাহলে একজন কত দিবে? এই যে 45,000 ডিভাইডেড হচ্ছে এক্স টাকা দিবে একজন। এখন বলতেছে যে 5 জন মানুষ চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমরা লিখতে পারি এখন 5 জন সদস্য, আমি বিস্তারিত লিখে দিচ্ছি, এত না লিখলে হবে। 5 জন সদস্য চাঁদা না দিলে চাঁদা প্রদানকারী সদস্য হবে কতজন? আগে ছিল এক্স জন, এক্স এর মধ্যে থেকে 5 জন চাঁদা দেয়নি, তাহলে চাঁদা মানে 5 জন না দিলে চাঁদা প্রদানকারী সদস্য হবে এক্স মাইনাস 5 জন। তাহলে মাথা পিছু চাঁদার পরিমাণ কত হবে? এখন টোটাল টাকা হচ্ছে 45,000, আর এখন মানুষ হচ্ছে কত? এক্স মাইনাস 5। এই যে এই টাকাটা হচ্ছে মাথা পিছু চাঁদার পরিমাণ। এখন খেয়াল করে দেখেন, এই যে এরা চাঁদা দিল না, এক্স মাইনাস 5 জন মানে 5 জন চাঁদা দেয়নি, এই এক্স মাইনাস 5 জন চাঁদা দিছে, তাহলে এই 5 জন চাঁদা না দেওয়ার কারণে মাথা পিছু চাঁদার পরিমাণ কি বলছে এরা? 15 টাকা বেড়ে গেছে। তার মানে এই যে এই চাঁদার পরিমাণ মানে মাথা পিছু এই টাকার পরিমাণ আর মাথা পিছু এই টাকার পরিমাণ, এই দুইটার পার্থক্য হবে হচ্ছে 15 টাকা। এখানে যেহেতু 5 জন মানুষ কম চাঁদা দিছে, তাই মাথা পিছু চাঁদার পরিমাণ এখানে বেশি, আর এখানে যেহেতু সবাই টাকা দিছে, তাই এখানে মাথা পিছু চাঁদার পরিমাণ কম। তার মানে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বাদ দিলে আমরা বিয়োগফল পেয়ে যাবো কত? 15। আমরা সেই কাজটাই করব। দেখেন প্রশ্ন মতে 45,000 ডিভাইডেড এক্স মাইনাস 5 মাইনাস 45,000 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু কত? 15। ঠিক আছে, আমরা যদি 15 দিয়ে ভাগ করে দিই, এখানে আমরা পাবো 3,000 ডিভাইডেড এক্স মাইনাস 5 মাইনাস 3,000 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সাইড নোট দিয়ে দিয়েন পারলে, যে 15 দিয়ে ভাগ করে 15 দিয়ে ভাগ করে এখন লসাগু করেন। এক্স ইন্টু এক্স মাইনাস 5, তাহলে 3,000 এক্স মাইনাস 3,000 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে 3,000 এক্স মাইনাস 3,000 এক্স প্লাস 5 এর সাথে 3,000 যোগ করে গুণ করে দিলে 3 5 15,000 হবে। 3 5 কত? 15,000 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x। ঠিক আছে, 3,000 3,000 ক্যান্সেল আউট হবে, সবগুলো এক পাশে পার করে দিলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15,000 ইজ ইকুয়াল টু কত? 0। এখন আসেন, আবার আমরা একটা বড় সংখ্যা পেয়ে গেছি, 15,000 পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আগের ক্লাসে আমি বলছিলাম যে এখানে আপনি বলতে পারেন যে ভাই আমরা এটাকে ছোট করে ধরি, আপনি ছোট করেও ধরতে পারেন, আবার আপনি অ্যাপ্রক্সিমেশনে যাইতে পারেন।
যেমন আমরা যেটা করি, মানে আমি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করি, যে ভাই 15,000কে আমি ভাঙবো ছোট করে, তো 15,000কে আপনি কেমনে ভাঙতে পারেন? দেখেন দেখেন 15,000কে আমরা এভাবে চিন্তা করতে পারি না, যে 15 ইন্টু 1,000, 15 ইন্টু 1,000, তাহলে তো 15,000 হইল। এখন আমরা চাইলে এই 15কে ভাঙতে পারি কিভাবে? 3 ইন্টু 5 করতে পারি, এই 1,000কেও ভাঙতে পারি কিভাবে? 8 ইন্টু 125 করতে পারি। করতে পারি কিনা? এখন খেয়াল করেন, এরপরেও ভাঙা যায়, কিন্তু আমরা এরপরে আর ভাঙবো না। কারণ হচ্ছে এখান থেকে এই এই জায়গাগুলো থেকে, মানে এই দুইটা, এইখানে পাইছি দুইটা, এই 4টা সংখ্যা থেকে এই 4টা সংখ্যাকে আমি দুইটা সংখ্যায় কনভার্ট করব। এই 4টা সংখ্যাকে আমি এমন দুইটা সংখ্যায় কনভার্ট করব যাতে করে ওই দুইটা সংখ্যা যাতে খুব কাছাকাছি হয়। ঠিক আছে, ওই দুইটা সংখ্যা হওয়া লাগবে কি, খুব কাছাকাছি হওয়া লাগবে। কারণ কাছাকাছি হইলেই ওই দুইটা সংখ্যার পার্থক্য আপনি 5 পাবেন, আবার ওই দুইটা সংখ্যার গুণফলে আপনি কত পাবেন? 15,000 পাবেন। ঠিক আছে, 15,000 পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে বুঝলেন যে কাছাকাছি দুইটা সংখ্যা হবে? দেখেন এখানে পার্থক্য মাত্র 5, মানে এখান থেকে যেই দুইটা সংখ্যা 15,000কে আমি যেই দুইটা সংখ্যা গুণ করে 15,000 বানাবো, সেই দুইটা সংখ্যার পার্থক্য কত? মাত্র 5। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে যেই দুইটা সংখ্যার গুণফল 15,000 হবে তারা খুব কাছাকাছি সংখ্যা হবে, তাদের পার্থক্য হবে 5, তার মানে তারা খুব ক্লোজ হবে। তাহলে এই 4টা সংখ্যা থেকে আপনি একটা সংখ্যা তৈরি করতে পারেন না, মানে দুইটা সংখ্যা তৈরি করতে পারেন না। আপনি 125 একটা সংখ্যা মানেন, 125 একটা সংখ্যা মানলেন, এখানে 3 5 15-র সাথে যদি 8কে গুণ করে দেন তাহলে কত হয়ে যাবে? 120 হবে না? এখন 125-এর সাথে এই 120 গুণ করে দেন, গুণ করে দিলে আপনি এখানে পেয়ে যাবেন 15,000। আবার ঠিক সেম ভাবে 125 থেকে আপনি 120কে বিয়োগ করে দিলে আপনি কত পেয়ে যাবেন? 5। তো আমার তো শর্ত এটা ছিল যে দুইটা সংখ্যার পার্থক্য আমি 5 করব এবং দুইটা সংখ্যার গুণফল আমি 15,000 করব, এবং আমি এখান থেকে এই 5 বিয়োগফল থেকে বুঝতে পারতেছি যে এখানে এমন দুইটা সংখ্যার গুণফল আমার 15,000 হবে যে তারা হবে খুব কাছাকাছি, খুব কাছাকাছি। সো আপনি এইভাবে ভাঙতে পারেন। এইগুলার আসলে ওই রকম কোনো শক্ত সিদ্ধ নিয়ম নাই যে এইটা থাকলে এইটা এইরকম করে করে এটা করতে হবে। আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত সংখ্যক প্রশ্ন প্র্যাকটিস করছেন, কত সংখ্যা নিয়ে আপনি আসলে হিসাব করতে অভ্যস্ত। এই জিনিসগুলো তখন আস্তে আস্তে চলে আসবে। আপনি সংখ্যা দেখা মাত্র বুঝতে পারবেন যে এখানে আমাকে আসলে কি করতে হবে, কিভাবে আগাইতে হবে। ঠিক আছে, তাছাড়া এগুলার ওইভাবে কোনো রুলস নাই যে এই রুলসের আদলে আমি এটাকে ভাঙবো বা এটা করব। বোঝা গেছে? তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে 125 আর 120 হবে এখানে। বড় সংখ্যা পাইলে আপনি ওগুলো ছোট ছোট করে ভাগ করে নেবেন। তো এখন যদি আমরা এখানে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 125x প্লাস 120x মাইনাস হচ্ছে 15,000 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 125 আর 120 কমন নিলেও এটাই পেয়ে যাব, মাইনাস 125 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই যে এক্স মাইনাস 125 ইন্টু এক্স প্লাস 120 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 125 সমান সমান 0 হইলে এক্স এর মান হচ্ছে 125, আর এখানে এক্স প্লাস 120 ইজ ইকুয়াল টু 0 হইলে এক্স এর মান হচ্ছে মাইনাস। তাহলে এখানে লিখে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো আমার তো এক্স এর মানই তো লাগতো নাকি? আমাকে তো প্রথমে বলছিল যে ওই সমিতিতে মানে সদস্য সংখ্যা কত, সমিতির সদস্য সংখ্যা কত। তাহলে আমরা ধরছিলাম যে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে এক্স জন। তাহলে লেখেন যতএব সমিতির মোট সদস্য সংখ্যা, সমিতির মোট সদস্য সংখ্যা কত? এই যে এক্স এর মান 120।
জন। ঠিক আছে, এই 125 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই বুঝতে পারতেছেন আপনারা? বোঝা যাচ্ছে? 13 জন ক্লাস করতেছে মাত্র। না বুঝলে বলবেন যে ভাই বুঝতেছি না, ঠিক আছে, কিন্তু একদম চুপ করে থেকে অন্য জায়গায় যে দুর্নাম করবেন তা কিন্তু হবে না। 8 নম্বর দেখেন, 8 নম্বরে কি বলা হচ্ছে যে একটা পরিবারের কাছে এক্স সপ্তাহের জন্য 480 কেজি চাল আছে। একই চাল যদি তাদেরকে আরো 4 সপ্তাহের জন্য ব্যবহার করতে হয়, তাহলে তাদের চালের ওপর সাপ্তাহিক খরচ 4 কেজি করে কমাতে হবে। এক্স এর মান নির্ণয় করুন। এখানে এই যে একই চাল, এই একই চাল বলতে এই 480 কেজি চালকে বোঝাচ্ছে। এখানে একই চাল বলতে 480 কেজি চালকেই ওরা বুঝাইতেছে যে 480 কেজি চাল দিলাম, তোমরা এক্স সপ্তাহ এটা খরচ করবা। তারপরে আবার বলতেছে যে এই 480 কেজি চাল এক্স সপ্তাহ খরচ না করে যদি আরো 4 সপ্তাহ বেশি তোমরা যদি খরচ করতে পারো তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো এই 480 কেজি চাল যদি আরো 4 সপ্তাহ ধরে তারা খায়, তাহলে প্রতি সপ্তাহে তাদের 4 কেজি করে মানে চালের খরচ কমাতে হবে। তো চালের খরচ কমাইতে হবে মানে কি? খাওয়া কমাইতে হবে। খাওয়া কমাইলে চালের খরচ কমে যাবে। তো এখানে সেটাই বলতেছে যে যদি এই 480 কেজি চাল আরো 4 সপ্তাহ বেশি ধরে আমি খাইতে চাই, তাহলে প্রতি সপ্তাহে আমার 4 কেজি করে চাল খাওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, তো এক্স এর মান কত সেটা বের করা লাগবে। এক্স এর মান কত? তাহলে আমরা লিখতে পারি না যে এখানে দেওয়া আছে এক সপ্তাহের জন্য 480 কেজি চাল আছে। তবে আমরা লিখি যে দেওয়া আছে এক্স সপ্তাহের জন্য চাল আছে কত কেজি? 480 কেজি। কেজি। এখন আমাকে বলতেছে এক সপ্তাহের জন্য যদি 480 কেজি চাল থাকে, তাহলে প্রতি সপ্তাহে আমি কত ব্যয় করব? তাহলে আমরা লিখতে পারি, তাহলে প্রতি সপ্তাহে মানে এই এক্স সপ্তাহের প্রতি সপ্তাহে চালের খরচ হবে, চালের খরচ হবে কত? এই যে 480-কে জাস্ট এক্স দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব যে 480 ডিভাইডেড এক্স কেজি। এক সপ্তাহের জন্য যদি 480 থাকে, তাহলে প্রতি সপ্তাহে মানে এক সপ্তাহের জন্য চাল কত খরচ হবে? 480 বাই এক্স কেজি। ঠিক আছে, এখন বলতেছে যে এই 480 কেজি চাল আরো 4 সপ্তাহ তাদের ব্যবহার করা লাগবে, মানে খাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে আবার ওই 480 কেজি চাল দিয়ে যদি আরো 4 সপ্তাহ চলতে হয়, তাহলে প্রতি সপ্তাহে
চাল খরচ চাল দিয়ে আরো 4 সপ্তাহ চলবে, তাহলে প্রতি সপ্তাহে চাল খরচ করতে হবে। লেখেন প্রতি সপ্তাহে চাল খরচ করতে হবে কত? এই যে 480 ডিভাইডেড, আগে যায় তো এক্স সপ্তাহ, এখন আরো 4 বেশি যাবে, তাহলে এই যে এক্স প্লাস 4, তার মানে হচ্ছে 480 ডিভাইডেড এক্স প্লাস 4 কেজি। ঠিক আছে, এখন খেয়াল করেন প্রশ্ন মতে, এখন ইকুয়েশন ফর্ম করতে হবে কিভাবে? যখন আমি প্রতি সপ্তাহে 480/x কেজি চাল ব্যবহার করতাম, আর এখন ওই একই চাল যেহেতু আরো 4 সপ্তাহ বেশি নিয়ে যাচ্ছি, তাহলে এখন আমি প্রতি সপ্তাহে কত কেজি চাল ব্যবহার করি? এই যে 480 ডিভাইডেড এক্স প্লাস 4, তার মানে আগে আমি যত কেজি চাল ব্যবহার করতাম, এখন আমি তার চেয়ে কম করি না? তার চেয়ে কম করি, কারণ এইদিকে আমার কি করছে, সময় বেড়ে গেছে। সময় বেড়ে গেলে চালের ব্যবহার কি করতে হয়েছে, কমাইতে হয়েছে। তাহলে আগে আমি যত ব্যবহার করতাম, এখন আমি তার চেয়ে কম করি। কত কম করি? এই যে সেইটা প্রশ্নে দেওয়া আছে যে 4 কেজি করে কমাতে হবে, 4 কেজি। তার মানে এই যে 480/x, এই যে 480/x, এখান থেকে যদি আমরা এই যে 480/x প্লাস 4 এইটাকে বাদ দিয়ে দেই, তাইলে আমরা বিয়োগফল পাবো 4। এটাকে বাদ দিলে আমরা বিয়োগফল কত পাবো? 4 পাবো। কারণ আগে আমার সময় ছিল x সপ্তাহ, তাই আমি প্রতি সপ্তাহে বেশি চাল ব্যবহার করতাম, আর পরবর্তীতে আরো 4 সপ্তাহ যোগ করে দেওয়ার কারণে আমার খরচ কি করতে হবে, কমাইতে হবে। তাহলে আগে ব্যবহারকৃত চাল এবং পরবর্তীতে ব্যবহারকৃত চালের পার্থক্য কত হবে? এই যে 4 কেজি হবে। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটা আমরা যদি সমাধান করি, তাহলে আমরা একটা উত্তরে পৌঁছাতে পারবো। এখানে আমরা লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 4, তাহলে 480 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস হচ্ছে 480x ইজ ইকুয়াল টু 4। এখানে 480x প্লাস 1600 1920 মাইনাস হচ্ছে 480x ইজ ইকুয়াল টু কত? 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x। উভয় পক্ষকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে 480 480 কেটে যাবে, 4 দিয়ে ভাগ করে দিলে 1920কে 480 বার যাবে, ইজ ইকুয়াল টু এখানে 4 দিয়ে ভাগ করে দিলে এখানে শুধু থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x। এখানে সাইড নোট দিয়ে দিবেন যে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করে, ঠিক আছে, সবগুলোকে এক পাশে বার করে নিই, যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 480 ইজ ইকুয়াল টু 0। এখন আসেন কত হবে? 480, তাই না? তো আমরা 24 2 48, একটা শূন্য আছে, তার মানে 2 এর কাছাকাছি একটা শূন্য, তাহলে 24 20, হ্যাঁ 24 20-এ 480 হবে, আবার 24 থেকে 20 বাদ দিলে 4 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 24 হবে, 24 আর 20, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 20x মাইনাস 480 সমান হচ্ছে 0। x কমন নিলে x প্লাস 24, 20 কমন নিলে x প্লাস 24 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা লিখতে পারি যে x মাইনাস 20 গুণন x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 ইকুয়াল টু 0 হইলে x সমান সমান হবে 20, আর x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 হইলে x এর মান হবে নেগেটিভ। সাইড নোট দিয়ে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমার উত্তর কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছিল যে এক্স এর মান নির্ণয় করুন, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি কত? 20। তাহলে লিখবেন যে অতএব
নির্ণেয় মান x ইকুয়াল টু 20। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে একটি আপেল ও নাশপাতির মূল্য যথাক্রমে 10 টাকা এবং 15 টাকা। যদি একটি ঝুড়িতে মোট 21টি আপেল ও নাশপাতি থাকে যার মূল্য 280 টাকা, তাহলে ঝুড়িটিতে কতটি নাশপাতি ছিল? দেখেন নাশপাতি কতটি ছিল এটা জিজ্ঞাসা করছে। ঝুড়িতে আপেল আর নাশপাতি মিলে ফল ছিল কয়টা? 21টা। ধরে নেন, এগুলো সহজ ম্যাথ, এইগুলাই এখন দিচ্ছে। ধরি নাশপাতির সংখ্যা এক্সটি, তাহলে আপেলের সংখ্যা হবে কতটি? আপেল আর নাশপাতি মিলে 21টা। 21-এর মধ্যে এক্স হচ্ছে নাশপাতি, তাহলে আপেল কয়টা হবে? 21 থেকে এই নাশপাতি বাদ দিলেই আমরা আপেলের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে। এখানে বলতেছে যে আপেলের দাম হচ্ছে প্রত্যেকটার দাম 10 টাকা। আপেল আছে কত? 21 মাইনাস এক্স। তাহলে এই 10টার মানে 21 মাইনাস এক্স এর দাম কত হবে? 10 গুণন 21 মাইনাস এক্স প্লাস নাশপাতি আছে হচ্ছে এক্সটা, প্রত্যেকটা নাশপাতির দাম হচ্ছে 15 টাকা করে। তাহলে এই যে 15x সমান সমান কত? আপেল আর নাশপাতি মিলে টোটাল কত টাকার আছে? এই যে 280 টাকা। এই যে ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন এটা সলভ করেন। 21 10 210 মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 15x ইজ ইকুয়াল টু 280। 15 থেকে 10 বাদ দিলে 5x, 280 থেকে 210 বাদ দিলে 70 পাওয়া যাবে। তো 5x সমান সমান 70 হইলে x এর মান কত? এই যে 14। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে নাশপাতির সংখ্যা কত। এখন লেখেন যে অতএব নাশপাতির সংখ্যা 14টি। এটাই উত্তর। আপনারা প্রত্যেক দিন মানে যেদিন ক্লাস হচ্ছে মাত্র সপ্তাহে 3 দিন, যেদিনের ক্লাস সেদিনই কমপ্লিট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর গতকালকে আমরা 23টা ক্লাস আপলোড করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকের প্রিলির। ওই 23টা ক্লাস, এই যে সপ্তাহের যে আরো 4 দিন সময় থাকতেছে গ্যাপ, ওই গ্যাপগুলোর প্রত্যেক দিন একটা করে বা 2টা করে, যার যেরকম সক্ষমতা সে অনুযায়ী একটা বা 2টা করে ক্লাস শেষ করে ফেলবেন। কারণ সামনে সার্কুলার আসবে বাংলাদেশ ব্যাংকের। কবে সার্কুলার আসবে এটা জিজ্ঞাসা করেন না, সামনে আসবে, কবে সেটা কেউ জানে না। প্রথম কাজই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলা, পুরো একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলা। যত সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যা আছে সবগুলো প্রথম কাজই হচ্ছে, প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে এইটা। তো বাংলা নিজে নিজে পড়া যায়, ইংরেজিও ম্যাক্সিমাম যেহেতু ভোকাব বেসড প্রশ্ন, গ্রামার, ভয়েস, নেরেশন, হ্যানত্যান এগুলা নিজে নিজে পড়া যায়। সাধারণ জ্ঞান, আইসিটি নিজে নিজেই পড়া যায়। ম্যাথটা আসলে নিজে নিজে পড়া যায় না, সমস্যা হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য আপনি আমার ওই 23টা ক্লাস করবেন। প্রায় 500-র মতো ম্যাথ আছে, 500-র চেয়ে একটু বোধহয় বেশি হবে। এই 500 ম্যাথ আপনি সলভ করে ফেলবেন, তাইলে আপনার বিগত সালের প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নেই বাংলাদেশ ব্যাংকের। এবং ওই 500 প্রশ্ন ভালোভাবে সলভ করলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকে কি ধরনের প্রশ্ন সেট করা হয়।
কি ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন সেট করা হয় আপনি বুঝতে পারবেন, এবং আপনি সাথে সাথে এটাও দেখতে পারবেন যে হুবহু একই ধরনের প্রশ্ন আসতেছে, বারবার আসতেছে একই ধরনের প্রশ্ন। এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনার মনের মধ্যে ভয় কেটে যাবে, ম্যাথ নিয়ে যে ভয় এটা কেটে যাবে। ক্লাসগুলা করে নিন, শুধু ক্লাস নিয়ে আপনার ফোনের বা ল্যাপটপের মেমোরি ভারী করে লাভ নেই, ক্লাসগুলা করতে হবে। যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ভালো করবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে মানে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা সবাই নিছে, মানে ধরেন আর্টস ফ্যাকাল্টিও নিছে, বিআইবিএমও নিছে, বিজনেস ফ্যাকাল্টিও নিছে, সবাই নিছে, শুধু আইবিএ নেয় নাই। আইবিএ কখনো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা নেবে না, কারণ আইবিএ এত বড় পাবলিক এক্সাম কখনোই ডিল করবে না, ঠিক আছে? কারণ আইবিএ কে এত টাকা কখনোই বাংলাদেশ ব্যাংকে দিবে না, আইবিএ যত টাকা নেয় এত টাকা দিবে না, তো চিন্তা নাই। তো এরা যেই টাকাগুলা এরা যেই প্রশ্নগুলা করছে, ঠিক আছে, এই প্রশ্নগুলা আহামরি খুব কঠিন হয়নি, খুব কঠিন প্রশ্ন করেনি ম্যাথ সেকশন থেকে, আহামরি খুব কঠিন প্রশ্ন। বিশেষ করে আপনার মানে 2015 পর থেকে কঠিন প্রশ্ন একটু একটু হয়েছে, বাট 2015 আগে যে প্রশ্নগুলো হয়েছে ভাই, বিলিভ মি, 2015 আগের প্রশ্নগুলো দেখলে আপনার শুধু হাসি পাবে যে এই প্রশ্নগুলো বাংলাদেশ ব্যাংকে আসছে, আপনার হাসি পাবে। কারণ ওই সময় 2015 আগে ওই প্রশ্নগুলোই কঠিন ছিল। 2014 সালের বাংলাদেশ ব্যাংক এডিতে কাটমার্ক ছিল মানে 38-39 এরকম, প্রিলিমিনারিতে কাটমার্ক ছিল 38 কি 39, ঠিক আছে? প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, আপনাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো হবে যে এই করবে সেই করবে, কিছু হবে না, প্রশ্ন একদম ইজি। আপনি পড়েন আগে, আপনি পড়ে যদি দেখেন যে প্রশ্ন কঠিন তারপরে আমরা বুঝলেন, আগে আপনি পড়েন ভালো মতো, তো ভালো মতো পড়লে বুঝতে পারবেন যে আসলে বাইরে যত কুতুবেরা যত ভয় ভীতি দেখায় এইসব হুদাই, ঠিক আছে? কিছু মানুষজন আছে এদের কাজই হচ্ছে একটা ফোবিয়া তৈরি করা স্টুডেন্টদের মধ্যে, যে এই সার্কুলার এসে গেল, সার্কুলার চলে আসছে, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ডেট দিয়ে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় এই লেভেলের প্রশ্ন হবে, এই কঠিন হবে, সেই কঠিন হবে, কিচ্ছু হবে না। প্রশ্ন যেই রকম আগে হয়েছে এখনো সেই রকমই প্রশ্ন হবে। এই ভয়গুলো পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনারা আগের প্রশ্নগুলো দেখেননি ভালো মতো। এই জন্য বলতেছি যে এখনো যেই সময় আছে একটা প্রশ্ন ব্যাংক কেনেন, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ব্যাংক কেনেন, যেই কোম্পানির ভালো লাগে সেই কোম্পানির প্রশ্ন ব্যাংক কেনেন, কিনে একটু উল্টায় পাল্টায় দেখেন। এখন ওই যে অনেকেই চিন্তা করে যে ভাই টাকা খরচ হবে, একটা প্রশ্ন ব্যাংক কিনতে গেলে 2-3 হাজার টাকা খরচ করতে হবে। আপনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করবেন, আপনি টাকা খরচ করবেন না? সর্বসাকুল্যে বাংলাদেশ ব্যাংকের এডিতে জয়েন করলে মোটামুটি 50,000 টাকা স্যালারি পাবেন সব মিলে, হাউস লোন পাবেন 1,20,00,000, তারপরে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, ঠিক আছে? যে সুযোগ সুবিধার কথা মানে বলে শেষ করা যাবে না, হিউজ সুযোগ। এই সুযোগ নেবেন আর আপনি এখন 200-300 টাকা খরচ করবেন না, তা হবে না। আপনি খরচ করতে হবে, আগে আগে খরচ করেন, তারপরে বেতন সহ অন্যান্য চিন্তা ভাবনা করতে হবে। বোঝা গেছে? সে একটা কিনে নিয়ে আস্তে 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 উল্টায় পাল্টায় দেখেন, দেখলেও উপকার হবে। প্রিলি কোর্স ম্যাথের যেরকম আপনারা যেটাতে ছিলেন, মানে খায়রুল ভাইয়ের ব্যাংক ম্যাথের পুরো বইয়ের উপরে যে কোর্স, ওই রকম কম্প্রিহেন্সিভ কোর্স সহসায় আসবে না, ঠিক আছে? এবং যদি উনি কোনো নতুন এডিশন নিয়েও আসে তারপরেও আসবে না, কারণ নতুন এডিশনে উনি যা যুক্ত করবে সেই পোর্শনটুকুর ক্লাস আমি আগের ব্যাচে নিয়ে নিব। মানে আপনারা সৌ ভাই আপনারা যেই ব্যাচে ছিলেন সেই ব্যাচগুলোতে নতুন যুক্ত হওয়া প্রশ্নগুলোর ক্লাস আমি ফ্রি দিয়ে দিব, ফ্রি করাই দিব। কিন্তু ওই রকম কম্প্রিহেন্সিভ একদম প্রিলি স্পেশালাইজড ব্যাচ আসবে না। এডির সার্কুলার যেদিন দিবে, ধরেন যে কথার কথা যদি আজকে এডির সার্কুলার দেয় তাহলে হয়তো আগামীকালকে আমরা এডির একটা কোর্স লঞ্চ করব, তখন হয়তো প্রিলির ক্লাস পাবেন। কিন্তু এরকম কম্প্রিহেন্সিভ কোনো ক্লাস পাবেন না যে ওখানে যেরকম আমি 74টা ক্লাস নিয়ে ফেলছি শুধু প্রিলির সবগুলো প্রশ্ন সমাধান করাই দিয়েছি একটা বইয়ের, এইরকম হয়তো হবে না। প্রিলির হয়তো ধরেন যে ম্যাক্সিমাম 35টা-36টা, ম্যাক্সিমাম ধরলাম যে 40টা ক্লাস নেব, এর বেশি ক্লাস নিব না প্রিলির উপরে। বোঝা গেছে? তো এডির ব্যাচ
তখনই আসবে যখন সার্কুলার দিবে। এখন সার্কুলার কবে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আসবে সার্কুলার। দেখেন 10 নম্বর, দেখেন 10-এ কি বলা হচ্ছে যে আবুল, কালাম এবং বাশার একত্রে দুপুরের খাবার খেলো। কালামের খাবারের চেয়ে বাশারের খাবারের মূল্য 50% বেশি। কালামের খাবারের চেয়ে বাশারের খাবারের মূল্য 50% বেশি এবং আবুলের খাবার বাশারের খাবারের 5/6 অংশ। যদি খাবারের মূল্য বাবদ কালাম 1000 টাকা প্রদান করে, তাহলে আবুল ও কালাম একত্রে মোট কত টাকা প্রদান করবে, এটা জিজ্ঞাসা করবে। মুখে মুখে করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কালাম কত টাকা খরচ করে সেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে খাবার বাবদ কালাম খরচ করে কত টাকা, 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে। এখন কালামের চেয়ে বাশারের খাবারের মূল্য 50% বেশি। আমি কি বলে আসছি যে যখনই আপনাকে পার্সেন্টেজ দিয়ে কোনো কিছু বেশির কথা বলবে, সেটা কোত্থেকে বাড়বে, 100 থেকে বাড়বে। তাহলে আমরা এখন লিখতে পারি না যে খাবার বাবদ এই যে বাশার, খাবার বাবদ বাশার খরচ করে কত, এই 1000 টাকা করছে কালাম, কালামের চেয়ে 50% বেশি খরচ করবে বাশার। তার মানে কালাম যদি 1000 খরচ করে, বাশার খরচ করবে এই 1000-এর 150%। 50% বেশি মানে কার উপরে বেশি হবে, 100-র উপরে। তার মানে 150% খরচ করবে 1000-এর। তাহলে এই 1000-এর 150% কত, 00 কেটে দিলে 150 আর 10 মিলে কত হয়ে যাবে, 1500 টাকা। তার মানে বাশারেরটাও আমি পেয়ে গেছি। এরপরে বলতেছে যে আবুলের খাবার বাশারের খাবারের দামের 5/6 অংশ। তাহলে এখন আমরা লিখতে পারি যে খাবার বাবদ আবুল কত খরচ করবে, আবুল খরচ করবে এই যে বাশার যা খরচ করছে 1500 টাকা, এই 1500 টাকার 5/6 অংশ। তাহলে 1500-র 5/6 অংশ কত, 6-25-এ 150 আর একটা শূন্য 250, 250 আর 5-এ মানে হচ্ছে 5-25-এ 125 আর একটা শূন্য, এই যে 1250 টাকা। আমি এখানে কমা দিছি, আমি কিন্তু বারবার বলতেছি পরীক্ষার খাতায় কমা দিবেন না, পরীক্ষার খাতায় কমা দিবেন। মানে সিচুয়েশন এরকম যে আপনার হাতে সময় নাই, সেই সিচুয়েশন আলাদা, কিন্তু পরীক্ষার খাতায় কমা ব্যবহার করবেন না, পুরো সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, পুরো সেন্টেন্স। তাহলে আবুলের খরচ কত, 1250। আমাকে জিজ্ঞাসা করছে যে আবুল ও কালামের একত্রে মোট কত খরচ হয়। তাহলে আপনি লেখেন যে অতএব আবুল এবং কালামের খাবার বাবদ মোট খরচ হয় কত টাকা, আবুলের হয় 1250 টাকা, কালামেরটা তো প্রশ্নে দেওয়াই ছিল 1000 টাকা। তাহলে দুইটা যোগ করে দিলে 2250 টাকা খরচ হয়, 2250 টাকা, এটাই উত্তর। এ হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা অলরেডি 2টা ক্লাসে 20টা ম্যাচ সমাধান করে ফেলছি। আমরা দেখি এর উপরে আমরা আর একটা বা 2টা ক্লাস করব। তো বৃহস্পতিবার আমাদের এই সপ্তাহের শেষ ক্লাসটা হবে। আমরা সমীকরণের উপরে আর একটা বা 2টা ক্লাস দেখতে হবে যে কয়টা শীট রেডি করছে, ঠিক আছে। আমরা আর একটা বা 2টা ক্লাস করার পরে আমরা সংখ্যা পদ্ধতিতে চলে যাব। প্রথমে আমরা যে কয়েকটা অধ্যায় করব, যেমন সমীকরণ করতেছি, এরপরে সংখ্যা পদ্ধতি করব, বয়সের অঙ্ক করব, অনুপাত সমানুপাত করব। এই 4টা অধ্যায় যদি কোনো স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে
একটু মনোযোগ দিয়ে করতে পারে, যে কিভাবে ইকুয়েশন গুলো তৈরি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে যদি শিখতে পারে, পরবর্তী আর কোনো অধ্যায়ে তার সমস্যা হবে না। ঠিক আছে? কারণ সমীকরণ তৈরি করার বিষয় এই 4টা অধ্যায়ে আপনি শিখতে পারবেন, পরবর্তীগুলোতে এমনিতেই আপনি পেরে যাবেন। কি করা লাগবে, কেমনে কি করতে হবে, এমনিতেই পেরে যাবেন, কোনো চিন্তাই করা লাগবে না। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।